নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান সেট 7 বিষয় গণিত ক্লাস 4। এটা আমাদের ক্লাস 4-এর অঙ্ক। তো প্রথম প্রশ্ন কি বলছে? 1 নাম্বার প্রথম প্রশ্ন বলছে 9-এর 7 একটি জটিল ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ নাকি মিশ্র ভগ্নাংশ। এটা আমরা কিভাবে করব নির্ণয়? দেখো, আমাদের ভগ্নাংশ হয় 3 ধরনের, ঠিক আছে? আশা করি বাকি 6টা সেটের মধ্যে তোমাদের একটা না একটা সেটে আমি এটা বুঝিয়েছি, ঠিক আছে? তাও কি আছে, কোনো ব্যাপার না, আরেকবার বলে দিচ্ছি বিষয়টা। একটা হয় প্রকৃত ভগ্নাংশ, একটা হয় প্রকৃত ভগ্নাংশ, একটা হয় অপ্রকৃত ভগ্নাংশ, একটা হয় অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হয় মিশ্র ভগ্নাংশ, একটা হয় মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? তা প্রকৃত ভগ্নাংশ কোনটা আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, আর মিশ্র ভগ্নাংশই বা কোনটা? প্রকৃত কোনটা? দেখো, আমাদের ভগ্নাংশের দুটি জিনিস হয়, একটা হচ্ছে লব, এটাকে বলা হয় লব, আর এটাকে বলা হয় হর, ঠিক আছে? একটা হয় লব, একটা হয় হর, ঠিক আছে? এবার এই যে লব আর হর আছে, এটা যদি প্রকৃত ভগ্নাংশের যখন থাকে, তখন যদি আমাদের লব হয় ছোট, অর্থাৎ লব হলো ছোট আর হর হলো বড়, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। ভাবো যে 5 বছরের কোনো একটা বাচ্চা, তার হয় না যে আমাদের ছোটবেলায় খুব ইচ্ছে হয় যে আমাদের যদি কোনো ভাই বা বোন থাকে বা কোনো একটা বাচ্চাকে আমরা দেখতে পাই, আমাদের মনে হয় এটা 7 বছর করে দাও, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। 7 বছরের কোনো একটা বাচ্চা 2 বছরের কোনো একটা বাচ্চাকে কোলে নেওয়ার জন্য জেদ করছে, তো সে কি কোলে নিতে পারবে? হ্যাঁ, সে কোলে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক বা প্রকৃত। অপ্রকৃত কী রকম? যদি লব লব যদি বড় হয়ে যায়, লব যদি বড় হয়ে যায়, ঠিক আছে? আর তাহলে লব বড় হলে হর কী হবে? হর হচ্ছে ছোট হয়ে যাবে, ঠিক আছে? লব বড় হর ছোট, এটা লব বড় হর ছোট, মানে একটা 2 বছরের বাচ্চা 7 বছরের একজনকে কোলে নেবো বলছে, এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা অস্বাভাবিক বা এটা হচ্ছে অপ্রকৃত, ঠিক আছে? মিশ্র কোনটা? মিশ্র হচ্ছে যে পূর্ণ আকারে থাকবে, যার একটা পূর্ণ আকার থাকবে, একটা পূর্ণ আকারের সংখ্যা থাকবে, পূর্ণ আকারের একটি অঙ্ক থাকবে, পূর্ণ আকারের অঙ্ক থাকবে, সর্বনিম্ন একটি অঙ্ক থাকতেই হবে পূর্ণ আকারের, ঠিক আছে? তাহলে এখানে কি বলছি, এখানে আমরা কি পাচ্ছি? যেমন এটাকেই যদি আমরা করি, বা আমরা এমনি সাধারণভাবে বসাতে পারি যে 3 পূর্ণ 1-এর 7, এটাও হতে পারে আমাদের। এখানে 3 কি? 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের একটা মোটামুটি বেসিক আইডিয়া। পরের প্রশ্ন কি বলছে? 267 সংখ্যাটি কি জাতীয় সংখ্যা? 267 সংখ্যাটি কি জাতীয় সংখ্যা? এখানে অনেকের মনে হতে পারে যে কি জাতীয় সংখ্যা আবার কীভাবে বুঝবো? তাহলে কী কী অপশন আছে সেটা আমাদের একবার দেখতে হবে। আগে আমরা লিখে নিই 267। 267 এটি কী জাতীয় সংখ্যা? প্রথমে আছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাটা আমরা একটু পরে দেখছি। যৌগিক সংখ্যা, মিশ্র সংখ্যা না জোড় সংখ্যা? মিশ্র সংখ্যা কি বললাম এখনই, যার পূর্ণ আকার থাকবে, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তো এখানে কি কোনো প্রকৃত ভগ্নাংশ আছে? নেই। তাহলে এটা কি কোনো জোড় সংখ্যা? জোড় সংখ্যা কোন সংখ্যাগুলো হয়? জোড় সংখ্যা কোন সংখ্যাগুলো হয়? যার এককের ঘরে, যার এককের ঘরে কি থাকে? যার এককের ঘরে থাকবে 0, 2, 4, 6, 8। হ্যাঁ, ঠিক বলছো, যাকে 2 দিয়ে ভাগ করা যায়। জোড় সংখ্যাকে আমরা কীভাবে নির্ণয় করব? হয় 0, 2, 4, 6, 8 থাকবে, বা যার যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তো তাহলে জোড় সংখ্যাও নয়, কারণ এখানে 7 আছে, তাহলে এটা একটি বিজোড় সংখ্যা। কিন্তু বিজোড় সংখ্যা কি আমাদের অপশানে আছে? নেই। তাহলে আমরা কি করব এখন? বিজোড় সংখ্যা যেহেতু অপশানে নেই, সেহেতু আমাদের কি করতে হবে? এই দুটি চেক করতে হবে, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? তোমাদের অনেকের কিন্তু এটাতে কনফিউশন হয় যে অপশানগুলো এইভাবে চেক করব কিভাবে। দেখো, চেক আমরা উল্টো দিক থেকে শুরু করলাম, ঠিক আছে? এবার এমনি নাকি সবসময় তোমরা উল্টো দিক থেকে শুরু করবে? তোমরা যদি প্র্যাকটিস করো বা এই ভিডিওগুলি বারবার দেখো, তাহলে তোমাদের একটা তোমরা এই বিষয়টির সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, বা তোমাদের এই বিষয়টির সাথে মানানসই হয়ে যাবে তোমরা, যে আমাদের কি করলে সুবিধা হবে, ঠিক আছে? চলো, তারপরের প্রশ্ন কি বলছে?
সরি, তারপরের বিষয়টা কি বলছে, এই তো গল্প করলে অন্যদিকে অন্য টপিক অন্যদিকে চলে যায়। মৌলিক সংখ্যা কাকে বলে? না, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলি যাকে কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। মৌলিক সংখ্যা হচ্ছে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এক অর্থাৎ এক দিয়ে ভাগ করা যায়, যেমন একটা সংখ্যা হচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে 13। 13কে কী দিয়ে ভাগ করা যায়? 13কে এক দিয়ে ভাগ করা যায় আর 13 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তো এগুলি হচ্ছে যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে। আর যৌগিক সংখ্যা কি? যার দুইয়ের বেশি উৎপাদক থাকে, মানে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও তাকে ভাগ করা যায়। এবার আমরা কি করেছিলাম ক্লাস 3-তে, একদম শেষ দিকের ক্লাস 4-এরও একদম ক্লাস 4-এর শেষ দিকে আমরা কিন্তু একটা জিনিস পেয়েছিলাম যে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কি। 2 + 3 কত হচ্ছে? 2 + 3 কত? 2 + 6 কত হচ্ছে? এটা হচ্ছে 8। 8-এর সাথে হচ্ছে 15। কি বলেছিলাম যে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কি? যে প্রতিটি অঙ্কের যোগফল, প্রতিটি প্রতিটি অঙ্কের যোগফল, প্রতিটি অঙ্কের যোগফল কি হবে? প্রতিটি অঙ্কের যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে বিভাজ্য হয়। একটা অঙ্কের জন্য এতটা টাইম কেন দিচ্ছি বলো তোমাদের? যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। তোমাদের কনসেপ্ট, আজকে আমি যদি অঙ্কগুলো করে করে চলে যাই, তোমরা হয়তো দেখে দেখে অঙ্কটা করতে পারলে, কিন্তু তোমরা কি হবে, তবে পুরো সংখ্যাটি তোমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো রকম আর সমস্যা হবে না, তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও একবার। তবে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। আশা করি বিষয়টা মোটামুটি বোঝাতে পেরেছি, ঠিক আছে। 3 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে কি সংখ্যা ছিল? 267। 267 এই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এই প্রতিটি অঙ্কের যোগফল মানে 2+6+7, এটা কি, এটা কি কত আসছে? এটা 15 আসছে। 15কে কি 3 দিয়ে ভাগ করা যায়? এটা কি ইজ ইট ডিভিজিবল বাই 3? হ্যাঁ, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে পুরো সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। 267। দেখি তো এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। 267কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। 2, এটা 6, ঠিক আছে। 2 × 8, সরি 3 × 8 = 24, ঠিক আছে। 2, 7, তাহলে 3, 9, 27। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি 1 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 89 দ্বারা বিভাজ্য, আর আর কি, আর 267 দ্বারা বিভাজ্য। তাহলে এর 1, 2, 3, 4 চারটে গুণনীয়ক আছে বা চারটে উৎপাদক আছে। তাহলে এটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? ঠিক, এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে বুঝতে পারলে বিষয়টা? এতটা কেন কথা বললাম, এতটা কথা কেন বললাম একটা ছোট টপিক নিয়ে, যাতে তোমাদের আর পরবর্তী ক্ষেত্রে ভুল না হয়। 3 নম্বরের প্রশ্ন কি বলছে? ভাজক, ভাজক 41, ভাগফল 137, ভাগশেষ 21, ভাজ্য কত? ঠিক আছে, এটা আমরা কিভাবে নির্ণয় করি? এটা আমরা নির্ণয় করি এটা ফর্মুলা দিয়ে। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই না? এটা তো আমরা অনেক দিন থেকে করছি। এবার আমরা কি করব, আমাদের এখানে যে ফর্মুলা আছে সেটা আমরা চটপট লিখে নিয়েছি। এবার যেখানে যেখানে যে জিনিসগুলো আমাদের চেয়েছে বা দেওয়া আছে সেগুলো আমরা লিখব। ভাজ্য কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা আমরা অজানা আমাদের। ভাজক কত দেওয়া আছে? ভাজক দেওয়া আছে 41, গুণিত ভাগফল কত দেওয়া আছে? 137, যোগ ভাগশেষ কত দেওয়া আছে? 21। এত বড় গুণ তো আমরা মুখে মুখে করবো না, করা গেলেও আমাদের করার কোনো প্রয়োজন নেই, আমরা এতটা পারদর্শিতা না দেখালেও চলবে। আচ্ছা, 137 হচ্ছে 41 দিয়ে, 41 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটা তো 1 দিয়ে গুণ করলে কি হয়, উপরে যেটা আছে সেটা নেমে যায়। আবার 4 × 7 = 28, 28-এর 8, হাতে আছে 2, 12, 2 × 14, 4, হাতে আছে 1, 4 × 4 হচ্ছে 5, তাহলে হচ্ছে 7, 8 × 3 = 11, 1 হাতে রয়েছে 1,
4 আর 1 আর এইদিকে 1 অর্থাৎ হচ্ছে 6 আর এটা হচ্ছে 5, 5 6 1 7, 5 6 1 7। এটা যদি কোথাও অপশনে থাকে 5 6 1 7, তোমরা আবার এটা টিক দিয়ে দিও না, কারণ তার সাথে আমাদেরকে আবার 21 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 7 আর 1 হচ্ছে 8, 2 আর 1 হচ্ছে 3, এখানে 6, এখানে হচ্ছে 5, 5 6 3 8, 5638, 5638। এই তো সুন্দর হয়ে গেছে, তাই না? চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি। 24 ঘন্টার ঘড়িতে 17টা 15 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় কত? এটা সবসময় কিভাবে করবে নির্ণয়? এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। এটা কিভাবে নির্ণয় করবো আমরা? কত দেওয়া আছে? 17টা 15, এই টাইমটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আর বলছে 12 ঘন্টার ঘড়িতে কত সময় হবে যদি 24 ঘন্টার ঘড়িতে এটা হয়। তাহলে আমরা কি করবো? সবসময় 12-র সাথে বিয়োগ করব, সব সময় 12-র সাথে বিয়োগ করব। এটা কত হচ্ছে? এটা হচ্ছে যেমনকার সেরকম নেমে যাবে 15, এটা আমাদের বিয়োগ করতে হবে। আর এটা কত হচ্ছে? 5। তাহলে কটা বাজছে আমাদের? বাজছে বিকেল বিকেল 5টা, বিকেল 5টা 15, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন কি বলছে দেখি। 5 নম্বরের প্রশ্ন কি বলছে? 2028 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে। 2028 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? চলো দেখা যাক কত হবে। 2028 সাল, 2028 সাল এটা হচ্ছে একটা লিপ ইয়ার, তাই 2028 সালের ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হবে কত? এটা হচ্ছে 29 দিন, ঠিক আছে? 6 নম্বরের প্রশ্ন কি বলছে? 6 নম্বরের প্রশ্ন, একটা সংখ্যা দেওয়া আছে, এখানে 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের গুণফল। সংখ্যাটা কত আছে? 5 7 6 4 3। একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে? এই যে সংখ্যাটি আছে এখানে 5-এর স্থানীয় মান, 5 কোথায় আছে? অযুতের ঘরে। তাহলে 5-এর স্থানীয় মান কি? 5-এর পর 1 2 3 4, 4টে ঘর আছে, মানে 1 2 3 4, 4টে শূন্য বিযুক্ত। 5-এর প্রকৃত মান সবসময় হয় 5, সবসময় হয় 5। এটা সমান আমরা কত লিখব? এটা হচ্ছে 9, এটা হচ্ছে 5, প্রথমে হচ্ছে 5, তারপর হচ্ছে 9 9 9, আর এখানে হচ্ছে 4 4, 49,995 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি। 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন বলছে 31 40 49 58, 31 40 49 58 এর পরবর্তী সংখ্যাটি হবে। তাহলে আমরা কি পেয়েছি? এখানে একটা সিরিজের অঙ্ক পেয়েছি। প্রথমে পেয়েছি আমরা 31, 31, তারপরটা কি পেয়েছি? 40, তারপর কি পেয়েছি? 49, তারপর কি পেয়েছি? 58, তারপরটা কত হবে? 67। চলো দেখা যাক কত হচ্ছে। আগে আমরা একটা লিঙ্ক করব এগুলোর মধ্যে। কি লিঙ্ক? তাদের মধ্যে কি মিল আছে বা কি অমিল আছে সেটা যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা চটপট সেটা করে নিতে পারবো। 31-এর সাথে 40 কত ডিফারেন্স হচ্ছে? 9-এর ডিফারেন্স হচ্ছে। 31-এর সাথে 9 যোগ করলে 40 আসছে। আবার 40-এর সাথে 9 যোগ করলে 49 আসছে। আবার 49-এর সাথে 9 যোগ করলে 58 আসছে। আর এটার সাথে যদি আমরা 9 যোগ করি, তাই না? এটার সাথে যদি আমরা 9 যোগ করি কত হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে 67। এই সিরিজের অঙ্ক কিন্তু আমাদের একটা আসবেই আসবে, একদম কনফার্ম, ঠিক আছে? চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি। 8 নাম্বার, 8 নাম্বারের প্রশ্ন, 8 নাম্বারের প্রশ্ন বলছে দশমিক দশমিক 9কে, এটা থাকলে তোমরা সবসময় 0 লিখে নেবে। 0.9কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয়। তাহলে এটা আমরা কি লিখবো? এটা সবসময় করে উপরে যা আছে সেটা লিখে দেবো। দশমিকের জন্য 1, আর যটা ঘর আছে তটা 0। এই তো হয়ে গেল 9/10, তাই না? কি বলছে? কোনটি সঠিক নয়? দেখো এটা আমাদের করে করে দেখতে হবে। এটা প্র্যাকটিস করে থাকলে তোমাদের বেশি করার প্রয়োজন পড়বে না পরীক্ষার সময়। দেখো তাও একবার আমরা কীরকমভাবে নির্ণয় করি সেটা চটপট একবার দেখে নিই। কোনটি সঠিক? কোনটি সঠিক? 5-এর 13,
5-এর 13 ইজ গ্রেটার দ্যান 5/9, ইজ লেস দেন 5/9, সরি। এটা কি 5/9 5/13 চেয়ে বড়? কীরকমভাবে নির্ণয় করবো আমরা? আমাদের এটা একটা দশমিক এর ফর্মুলা দেখে নেব। দশমিক ফর্মুলা বলা চলে না, দশমিকের আকারে প্রকাশ করব, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। দেখো, এটা আমরা কিভাবে করি? 13 দিয়ে 5কে ভাগ করব। 13 দিয়ে 5কে ভাগ করব, 0.0। 13×3 = 39। 13×3 = 39। তাহলে আমরা কত পেয়েছি এখানে? 3। ঠিক আছে, 0.3। আবার এখানে আমরা কি করব? 9 দিয়ে 5কে ভাগ করব। তাহলে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি যে 0.0, 5-এ 45। তাহলে এটা কি হচ্ছে? 0.5, 5 বেশি না 3 বেশি? অবশ্যই আমরা জানি 5 বেশি। তাহলে 5 কার মান? 9/5-এর মান। তাহলে 5/9-এর মান। তাহলে 5/9 বেশি না 5/13 বেশি? অবশ্যই 5/9 বেশি। তাহলে প্রথমেরটাই আমরা পেয়ে গেছি যে এটি সঠিক। এটি সঠিক, ঠিক আছে। তারপরের অঙ্ক কি বলেছে? এটা তো ছোট্ট মতো একটা জিনিস, সেটা লিখে দিই। এটা লেখারও প্রয়োজন নেই। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো কি? ঠিক বলেছ, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। ঠিক আছে, চল তারপরের প্রশ্ন কি বলছে দেখি। 11 নম্বরে বলছে মান সমষ্টি। 11 নাম্বার, এখানে বলেছে মান সমষ্টি সমান মান। এটা আমরা একটু অন্যভাবে লিখি, অন্যবার এখানে একটু অন্যরকমভাবে লেখা আছে। আমরা যদিও নিজের মতো করে করি, কিন্তু এখানেই আসল রূপটা লেখা আছে। মান সমষ্টি সমান গড় মান গুণিত কি? গড় মান গুণিত, এটা তো গড় দেওয়া আছে, এটা হচ্ছে সংখ্যাগুলির যোগফল। মানে কি? সংখ্যাগুলির যোগফল মানেই হচ্ছে মান সমষ্টি। গড় মানে কি? গড় মানে হচ্ছে গড় মান। গসাগু না, এটা হচ্ছে এককের সংখ্যা। এককের সংখ্যা, এককের সংখ্যা। ঠিক আছে, আমরা এককের সংখ্যার বদলে কি লিখে থাকি গো? এটার বদলে আমরা লিখে থাকি সংখ্যার পরিমাণ। এটা বুঝতে তোমাদের বেশি সুবিধা হয়, ঠিক আছে? এটা বুঝতে তোমাদের বেশি সুবিধা হয়, সংখ্যার পরিমাণ। চলো তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন কি বলছে? একজন গোয়ালা 100 গ্রাম করে 10 বার একটি পাত্রে দুধ ঢাললে কতটা দুধ হবে? এটা আমরা কি করলাম খানিকক্ষণ আগেই, আমরা কিন্তু এটা করেছি। কীরকম করেছি না, 100 কিগ্রা, সরি 10 গ্রাম করে 10 বার দুধ ঢাললে, মানে একবার 10 গ্রাম, আবার 10 গ্রাম, আবার 10 গ্রাম, 10 বার। আচ্ছা, প্রথমে 100 গ্রাম, তারপর 100, তারপর 100, আবার 100, এভাবে যোগ করতে 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 আমরা 10 বার সেটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম একটুক্ষণ আগেই, যে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুণ। তাই আমরা কি করব? এই 10 গুণিত 100 করে নেব। তাহলে কত হচ্ছে? কটা শূন্য আছে? 1টা 2টো 3টে শূন্য পেয়েছি আমরা। এবার এই যে 3টে শূন্য পেয়েছি, এটা কত হচ্ছে? এত গ্রাম বলেছে, ঠিক আছে, এত গ্রাম। যদিও লিটার বললে একটু বেশি ভালো লাগতো শুনতে বা বুঝতে সুবিধা হতো। 100 গ্রাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। 100 গ্রাম, ঠিক আছে। এবার আমরা কি পেয়েছি? যে হয়ে গেছে আমাদের অঙ্ক। 100 কিগ্রা, 10 কিগ্রা, 1 কিগ্রা, 1000 কিগ্রা। কিন্তু আমাদের গ্রাম বেরিয়েছে, এখানে আছে 1000 কিগ্রা। কি করব? তাহলে 1000 গ্রাম সমান আমরা কি জানি? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এটা হচ্ছে 1 কিগ্রা। এটাই তো জানতে চেয়েছি তোমরা ওইটা জানো কিনা, ঠিক আছে। 13 নম্বরের প্রশ্ন কি বলছে? 13 নম্বরের প্রশ্ন বলছে 1 থেকে 20-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল কত? 1 থেকে 20-র মধ্যে, তাহলে 1 থেকে 20-র মধ্যে 3-এর ঘর নাম তো বলে যাও। 3, 6, 9, 12, 15, 18। এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 থেকে 20-র মধ্যে। কত থেকে? 1 থেকে 20-র মধ্যে। এবার এই সংখ্যাগুলির যোগফল তোমরা দুরকমভাবে নির্ণয় করতে পারো। জোড়ায় জোড়ায় করতে পারো। এই জোড়ায় জোড়ায় 9 আর 12 তো কত হচ্ছে? 12 আর 9 হচ্ছে 21। ঠিক বলেছো।
তাহলে 21 গুণিত কটা সেট আছে আমাদের? 3টে, 3 সমান কত হচ্ছে? এটা হচ্ছে 63। ঠিক আছে, বা তোমরা এরকমও করতে পারো, যোগ করতে পারো। কীরকম? এই 3 আর 6 হচ্ছে, 6 আর 9 কত হচ্ছে? 6 আর 9 হচ্ছে 15। এই 15 আর 15 হচ্ছে 30। 18 আর 12 হচ্ছে 30, 30 30 60, আর 3 হচ্ছে 63। ঠিক আছে। 14 নম্বর। 14 নম্বরের প্রশ্ন কি বলছে? 14 নম্বরের প্রশ্ন বলছে কোনো সংখ্যার গুণনীয়ক, কোনো সংখ্যার গুণনীয়ক আমরা দুটি জিনিস পাই, একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণনীয়ক, একটা হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, একটা হচ্ছে গুণনীয়ক। গুণিতক সব সময় হয় অসংখ্য, এটা হয় অসংখ্য। আর গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়ক কি হয়? গুণনীয়ক সর্বদাই হয় নির্দিষ্ট। গুণনীয়ক হবে নির্দিষ্ট। 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন কি বলছে? 15 নম্বরের প্রশ্ন বলছে 0.015 এর মধ্যে এই সংখ্যাটি কতবার আছে? এই সংখ্যাটি কতবার আছে? ঠিক আছে, তো দেখি কতবার আছে। এটা মধ্যে, এর মধ্যে, এর মধ্যে 0.005। তো এটা আমরা করবো সোজাসুজি একটা 0.15 বাই 0.005। এটাও 1 2 3 তিনটের উপর দশমিক আছে, এটাও 1 2 3 তিনটের উপর দশমিক আছে, তাহলে দশমিকগুলো আমরা তুলে দিতে পারি। 16 নম্বরের অঙ্ক। 16 নম্বরের অঙ্ক, এতদিন সমান কত বছর কত মাস কত দিন? দেখো 2 8 7 8। আমি কি বলেছিলাম যে 365 যে নামতা, 365 যে নামতা, সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এটাতে কি হয়, এটাতে হয় এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো আমাদের খুব সুবিধা হয়। কীরকম? 365 একে কত হচ্ছে? 365 দুয়ে কত হচ্ছে? একটা তো আমরা জানি 365, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে হচ্ছে 730। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 1095। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1460। ঠিক আছে। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 দিয়ে গুণ করলে হচ্ছে 28, 18, 25। ঠিক আছে, এটা হচ্ছে 18 25। এটা যদি 6 দিয়ে করা হয় সেটা কথা হচ্ছে, কি করবে? 730-এর সাথে এই 1407-এর সাথে 730 যোগ করে নেবে, কি হচ্ছে? 2190 হবে। ঠিক আছে, 2100, 700 আর 1400 হচ্ছে 2100, 37 হচ্ছে 90, তাহলে হচ্ছে 90। এটা যদি 7 দিয়ে করা হয় কত হবে? এর সাথে 365 যোগ করে দেবে, মানে 2200-র সাথে 355 যোগ করে দেবে, তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। এগুলি হচ্ছে একটু মানে শর্ট ট্রিক বলতে পারো। ঠিক আছে, কীরকম? এটা মনে রাখাও সুবিধা আছে। এটা হচ্ছে 2190-এর সাথে এটা হচ্ছে 2555। ঠিক আছে, এটা যদি 8 দিয়ে করা হয় কথা হচ্ছে, এটা যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে কথা হচ্ছে 365 8-এ হচ্ছে 2900, 1460, 1460 1800, আর ওদিকে 60 হচ্ছে 120, মানে 2920 এটা হবে। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে তো 2900 বেশি হয়ে যাচ্ছে এটা থেকে, তাহলে আমাদের এটাই হচ্ছে 7 2 5 5 5 3 2 3। তাহলে এত কি, এটা কি পেয়েছি? এটা আমরা পেয়েছি বছর। এত বছর, এত, এটা কি পেয়েছি? এটাকে তো আমাদের এত দিন পেয়েছি, তাহলে এত দিন সমান কত মাস কিভাবে করব? 30 দিয়ে। 30 কে 30, 2 3 0 0, আমার কত হচ্ছে? 23 নামছে, তাহলে এত মাস আর এত দিন। ঠিক আছে, এত মাস এত দিন। 7 বছর 10 মাস 23 দিন। কোথায় আছে অপশন? 7 বছর 10 মাস 23 দিন, এই তো। 17 নম্বর।
17 নম্বরের প্রশ্ন কি বলছে? 17 নম্বরের প্রশ্ন বলছে 1 বিযুক্ত 5/9 সমান কত? 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর আগেও বলেছি। 9-এর লসাগু, তাহলে 1 9 9, 9 1 9 বিযুক্ত 9 1 9, 1 5 5, তাহলে কত হচ্ছে? এটা 4/9। ঠিক আছে। 18 নম্বরের প্রশ্ন কি বলছে? 18 নম্বরের প্রশ্ন কি বলছে? এখানে ভরাট অংশ কতগুলি আছে? কটা অংশ আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8, মোট আছে 8টা অংশ। তার মধ্যে ভরাট কতগুলি আছে? 1 2 3, 3টি অংশ ভরাট আছে, তাই না? 19 নম্বরের প্রশ্ন, 19 নম্বর 63, একটা সরল দিয়েছে আমাদের। 63 ভাজিত 7 গুণিত 4 যুক্ত 11। ঠিক আছে, তাহলে এটা আমরা কি নিয়ম ফলো করি? বডমাস রুল ফলো করি। প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ব্র্যাকেট, তারপর এর, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে কি আছে আমরা চটপট দেখে নিই। এটা সমান আমরা কিভাবে কি লিখবো? এটা সমান আমরা লিখবো, প্রথমে ভাগ করব। তাহলে এটা কত হচ্ছে? 63 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 গুণিত 4 যুক্ত 11। এটা যদি ভাগ করছি, গুণ করছি, 4 9 36 যুক্ত 11, এটা সমান কত হচ্ছে? 36 আর 11 হচ্ছে 47। কোথায় অপশন আছে 47? এই তো 47 অপশন আছে। ঠিক আছে, 20 নম্বরের অঙ্ক কি বলছে আমাদের? 20 নম্বরের অঙ্ক কি বলছে? 20 নম্বরের অঙ্ক বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা সমষ্টি 87 হলে। খুব ভালো অঙ্ক, ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে খুব সমস্যা হবে। চলো, তাহলে প্রথম প্রশ্ন কি বলছে? প্রথমে আমাদের কি করতে হবে সেটা দেখে নিই। এটা আমরা করব 20 নাম্বার। 20 নাম্বার 3টি ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর থাকবে। ঠিক আছে, ক্রমিক মানে ক্রমিক মানে হচ্ছে পরপর থাকবে। যেমন 5 6 7, এগুলো হচ্ছে একটি ক্রমিক সংখ্যা, এটি হচ্ছে একটি ক্রমিক সংখ্যা। আবার 9 10 11, এটি হচ্ছে একটি ক্রমিক সংখ্যা। ঠিক আছে, এবার এই ক্রমিক সংখ্যার কনসেপ্টটা তোমরা যদি না জানো তাহলে তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? এমন সংখ্যা নিতে হবে যে 3টি সংখ্যার পরপর ক্রমিক সংখ্যার বা পরপর 3টি সংখ্যার যোগফল হবে 87। ঠিক আছে, যেমন 5 6 7 বা 9 10 11, এটা যোগ করলে কত হচ্ছে? 5 আর 6 হচ্ছে 11, আর সাথে হচ্ছে 18। তাহলে যদি বলতো আমাদের যে এমন 3টি সংখ্যার যোগফল, ক্রমিক সংখ্যার যোগফল 18 হবে। ঠিক আছে, এমন 3টি ক্রমিক সংখ্যা বলো যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল হবে 18, তখন আমরা কি বলতাম? 5 6 7। এটা নির্ণয় কিভাবে করব আমরা? দেখো, 3টি পূর্ণ ক্রমিক সংখ্যার কি বলেছে? 87। এটা এই অবধি বুঝতে পেরেছো তো যে ক্রমিক সংখ্যা মানে পরপর 3টি সংখ্যা? ব্যাস, তাহলে ঠিক আছে। 3টি বলেছে, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করব। কাকে? ওই যে গড়ের সূত্রটা লিখেছিলাম অনেকটা সেরকম। 3 2 6, কত আসছে এখানে? 3 2 6, আর এখানে হচ্ছে 2 7, মানে 9 27। ঠিক আছে, এটা হচ্ছে 27। তাহলে এখন আমাদের কি অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা পেয়ে গেছি যে 29 যুক্ত 29 যুক্ত 29 সমান কত হচ্ছে? এটা 87। কিন্তু এটা কি ক্রমিক সংখ্যা হয়েছে? হয়নি। তাহলে কি করব? এখান থেকে আমরা 1 বিয়োগ করে দেবো। তাহলে কত পাচ্ছি আমরা? এখান থেকে 1 বিয়োগ করলে, এখান থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 28 যুক্ত 29 যুক্ত 29 যদি করি তাহলে কি পাবো? আমরা 86 পেয়ে যাবো। তাহলে কি করবো? এখান থেকে আমরা 1 যোগ করে দেবো। তাহলে দেখো, দুটোই হয়ে গেল, একটা 28 29 30 পরপর 3টে, তাহলে এটা ক্রমিক সংখ্যা, আর এটা যোগফল হচ্ছে আমাদের 87। ঠিক আছে, এটা যোগফল হচ্ছে আমাদের 87। তাহলে আমাদের কি পেয়েছি আমরা এখানে? আমরা এখানে পেয়েছি যে সেট 7 আমাদের শেষ, এবার হবে আমাদের সেট 8। এটি আমরা পেয়েছি। কি পেয়েছি না? সেট 7-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, তাও যদি তোমাদের কিছু ডাউট থাকে তাহলে সেগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে।